নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? চুই ঝাল দিয়ে হাঁসের মাংসের কালা ভুনা কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখেই বুঝতে পারছেন আজকে শেয়ার করব চুই ঝাল দিয়ে হাঁসের মাংসের কালা ভুনা, আর অবশ্যই এটা দেশি হাঁস। তো চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই চুলায় বেশ কিছুটা তেল নিয়ে নিলাম, তারপরে এখানে আলু দিয়েছি বেশ কিছু, হালকা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর লাল লাল করে আলুগুলোকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ভাজি করে নেব। একটু নেড়েচেড়ে দিয়ে আলুগুলোকে ভাজি করতে দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নেব দেশি হাঁসের মাংস। এখানে আমি 2টা হাঁস কেটেছিলাম, তার থেকে অর্ধেক পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। একদম টাটকা মাংস, দেখেই বুঝতে পারছেন লাল লাল দেখাচ্ছে। ফ্রিজে রাখলে কিন্তু মাংস অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। তো আমি এখানে আমার প্রয়োজন মতো মাংস নিয়ে নেব। আর আপনারা কে কে এই শীতের সময়ে হাঁসের মাংস পছন্দ করেন বা বাসায় কে কে রান্না করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন আলুগুলো একদম ভাজি হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নেব। আর এই শীতের সময়ে কিন্তু হাঁসের মাংসের স্বাদটা সবথেকে বেশি ভালো লাগে। যারা যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা অবশ্যই বুঝবেন। আর এ দেখুন আমি আলুগুলোকে ভাজি করে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখলাম। অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সঙ্গে দেব তেজপাতা। আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা এখন লো করে রেখেছি, না হলে তেলটা কালো হয়ে যেতে পারে। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে তারপর চলে যাব বাকি প্রসেসে। এই যে ফোড়ন হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। এবার দেব রসুন বাটা। রসুন বাটাটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচের মতো। এখন অ্যাড করব লাল মরিচের পেস্ট। লাল মরিচের পেস্টটা আমি অনেকটা পাতলা করে পেস্ট করে ফেলেছি, এই জন্য দিতে একটু সময় লেগে যাবে। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি করে। তো আমি এখানে মোটামুটি করে দিয়ে দিয়েছি, তবে এই ঝালটাতে একদমই ঝাল না। এখন দিয়ে দিলাম আদাটাও আমার অনেকটাই পাতলা হয়ে গেছে পেস্ট করা। 1 টেবিল চামচের মতো আদা দিয়েছি, পাতলা হয়ে গেছে এজন্য একটু 2 টেবিল চামচ মনে হচ্ছে। এখন দিয়ে দিলাম গরম মশলার পেস্ট, এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন দেব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে খুব ভালো একটা ঘ্রাণ আসে যে কোনো রান্নায়। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেব পরিমাণ মতো হলুদ, আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হলুদের পরিমাণটা অবশ্যই ঠিকঠাকভাবে দিতে হবে, তা না হলে মাংসের সঠিক কালারটা আসবে না। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ হলুদ অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণটাও আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। এই যে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যেন কোনো রকমের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে। যখন মশলার উপর থেকে তেল ছেড়ে দিতে শুরু করবে তখন যেতে হবে বাকি প্রসেসে। তো এই দেখুন আমার মশলায় কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আর অন্যদিকে আমি এখানে বেশ কিছু চুই ঝাল নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে এঁটো চুই। এগুলো খুব ভালো খেতে হয় আর খুব নরম, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি ওগুলো একদম লাস্টে দিব। এগুলো আপনি চাইলে ভর্তা করেও খেতে পারেন, খুব বেশি টেস্টি। তো এগুলোকে আমি রেখে দিলাম, শেষের দিকে ঝোলে দেব, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই ডাল চুইগুলো এখন মশলার ভিতরে দিয়ে দেব। মশলার উপর থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, সেই সময়ে আমি এখানে ডাল চুইগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব মাংসগুলো। খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংস মিশিয়ে নেব যেন খুব ভালোভাবেই মিশে যায়। একটু নেড়েচেড়ে দিতে হবে, আবার খেয়াল রাখতে হবে মশলা কষানোর শেষ পর্যায়ে এসে কিন্তু নিচের থেকে হালকা লেগে যায়, আর ওরকম লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ হবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিলাম। মাংসের যে জল থাকে সেই জলটা বেরিয়ে আসা পর্যন্ত। এ দেখুন মাংস দিয়ে কিন্তু কিছুটা জল বেরিয়েছে। এবার নেড়েচেড়ে সেই জলটা শুকিয়ে নেব। তারপর আমি এখানে কষানোর জন্য জল দিয়ে দেব।
তো শুকিয়ে নিয়েছি মাংসর জলটা। এখন আমি কষানোর জন্য পরিমাণ মতো জল দিলাম, আর এই জলটা আমি গরম জল দিয়েছি। আপনারা অবশ্যই গরম জল দিবেন। গরম জল দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটা ভালো আসে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হাই হিটে আমি মাংসটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে অনেক সময় একটু বেশি জাল প্রয়োজন হয়। তো আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ঝোল অনেকটা কমে এসেছে। এখন যেটুকু ঝোল বাকি আছে সেটুকুও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে নিচের থেকে হালকা হালকা লেগে যায়, তাই বারবার করে নেড়েচেড়ে দিতে হবে। আর আমি কিছু মেটো এবং হাঁসের ডিম উঠিয়ে রেখেছিলাম, যেগুলো কষানোর প্রথম দিকে দিলে অনেকটা ফেটে যেত বা গলে যেত, এই জন্য কষানোর এই পর্যায়ে দিলাম। হালকা করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে আমি আবার এটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে ঝোলে দিয়ে দেব, তাহলে এগুলো ভালো থাকবে, না হলে একদম গলে যাবে। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে নিচের থেকে হালকা হালকা লেগে যাচ্ছে, এই জন্য বারবার করে ঢাকনাটা উঠিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর কষানোর এই পর্যায়ে অবশ্যই বারবার করে নেড়েচেড়ে দিবেন। এখন এই ডিম আর মেটোগুলোকে আমি উঠিয়ে নেব আর খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে রান্নার স্বাদ তত ভালো আসবে। আবার অতিরিক্ত কষিয়ে ফেলবেন না, অতিরিক্ত কষিয়ে ফেললে মাংস অনেকটা ভাজা ভাজা মনে হয়। একটা নির্দিষ্টতা আছে মাংস কষানোর। এখন দিয়ে দিলাম ভাজি করে রাখা আলুগুলোকে। আলুগুলো এই পর্যায়ে দিলে ভালো থাকে, একেবারে সিদ্ধ হয়ে ভেঙে চুরে যায় না আলুগুলো। অনেক সময় অনেকেই প্রথম দিকে আলু দিয়ে ফেলে, তার কারণে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যায় আর গলে যায়, সেটা খেতে ভালো লাগে না। আস্ত কিছু রসুন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোও এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই শেষ পর্যায়ে কষানোর ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ বারবার করে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে। হাঁসের মাংসের কালা ভুনা হবে, আর সেই কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে। কষানোর উপরেই আপনার ডিপেন্ড করবে কালারটা কেমন আসবে, কড়া আসবে নাকি হালকা আসবে। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, খুব সুন্দর একটা কালার এসেছে আর আমার কষানোটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর এই জলটাও আমি গরম করে রেখেছিলাম, গরম জল দেব। আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন চারপাশ দিয়ে যে মশলাটা লেগে আছে সেগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেব বেশ কিছু উপকরণ। আমি এখানে কিছু চুই, কিছু আস্ত রসুনের কোয়া এবং যে মাংসের যে ডিমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝোলে দেওয়ার কারণে এগুলো খুব ভালো থাকবে। সঙ্গে দিলাম বেশ কিছু শুকনা মরিচ, মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি, কারণ কষানোর সময় মাংসে ঝালের পরিমাণটা আর একটু লাগবে, এজন্য দিলাম। আর এই ঝালের পরিমাণ একটু কম, যে কারণে বেশি পরিমাণে দিতে হচ্ছে। তো এরপর বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ঝোলটাও অনেকটা কমে এসেছে আর আমার রান্নাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন ঝোলটা কমিয়ে একটু শুকিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এর মাঝখানে আমি একবার লবণটাও চেখে নিয়েছি, সব কিছু একদম ঠিকঠাক আছে। এই দেখুন ঝোলটা কমিয়ে নিয়েছি। একটু শুকনা শুকনা রান্না করি সাধারণত আমি, আমাদের ঝোলটা একদমই পছন্দ করে না। আপনারা যদি ঝোল পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটু ঝোল রেখে দিবেন। তো আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন উপর দিয়ে হালকা একটু ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি, তারপর এই যে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার চুই ঝাল দিয়ে হাঁসের মাংসের কালা ভুনা। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। সবাই পাশে থাকবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।